তিনি স্মৃতিকথার জন্য শব্দযাত্রায় আসবেন। মঞ্চে উপস্থিত যারা আছেন প্রত্যেকের শ্রদ্ধ ব্যক্তি, অনেক গুণীজন, আমি তাদের একবারেই অভিনন্দন জানাই। আর স্যারের ছড়িয়ে যে প্রথমভাবে আমাকে প্রথমে আমন্ত্রণ জানাই, আমি ভাস্করের বন্ধু। আমারই আগে মরার কথা ছিল। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম দেশে এবং দেশের বাইরে। তখন ভাস্কর ভালো ছিল। ভাস্কর চৌধুরীর একটি সমস্যা হয়েছিল, গত 2-3 বছর হলো সে চলাফেরা করতে পারত না। আর্থ্রাইটিস তাকে আক্রমণ করেছিল, যার ফলে সে হুইল চেয়ারে চলত। 3 বছর 4 বছর আগে একবার একবার বই মেলা এসেছিল হুইল চেয়ারে। এই তার বাইরে আসা, এছাড়া সে বাইরে আসতে পারত না। কিন্তু শারীরিকভাবে ভালো ছিল। কিন্তু খুব আকস্মিকভাবে হঠাৎ করে আমি যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি সেটা হলো যে কাঁঠাল খেয়েছিলেন, আম খেয়েছিলেন প্রচুর। এরপরে তার ডায়াবেটিসের মাত্রা 27 হয়ে গেছিল। হওয়ার পরে হঠাৎ করে পেটটা ফুলে গেল। তো তার স্ত্রী ভাবি বেলি, উনি আমাকে টেলিফোন করলেন, ভাই তার তো এরকম অবস্থা, হসপিটালে ভর্তি করতে চাচ্ছি। তো ঘটনাক্রমে হলি ফ্যামিলি হসপিটালের যিনি মেডিসিনের প্রধান, ভাস্করের আপন চাচাতো ভাই, তাকে নিয়ে আসা হলো হলি ফ্যামিলি হসপিটালে এবং ভর্তি করা হলো। এরপর অবস্থার অবনতি হতে থাকতে একটার সময় একটু উন্নতি হলো। উন্নতি হওয়ার পরে আমি যেদিন সকালে কথা বললো আইসিইউতে, ওই দিনভাবে আমাকে টেলিফোন করলেন। আমার খুব লোভ হলো কথা বলার জন্য। আমি চলে আসলাম হসপিটালে। আইসিইউর কক্ষ অতিক্রম করা অনেক কঠিন। আমাকে অ্যাপ্রুভ করে দেওয়া হলো, অনুমতি নিতে হলো ডাইরেক্টর সাহেবের। নিয়ে আইসিইউ যখন ঢুকলাম তখন দেখি এই অবস্থা আমার কাছে ভালো মনে হলো না। আমি ভাস্কর বলে 2-3 বার করে ডাকলাম, কিন্তু দুঃখের বিষয় যে সে চোখ মিলল না। একবার মনে হলো চোখের পাতা একবার নড়ালো, কিন্তু চোখ মিলল না। তো আমার কণ্ঠটা ভারী হয়ে গেল। আমি আর কথা বলতে চেষ্টা করলাম না। কিন্তু তখন দেখলাম আমার জন্য মনে হচ্ছে যে শ্বাসকষ্ট অনেক বেড়ে গেছে, বুক দুলছে অবিরত, কষ্ট হচ্ছে তার। এরপরেও আমি আধা ঘন্টা প্রায় তার পাশে দাঁড়িয়েছিলাম। 50 বছরের বন্ধুত্ব আমার ইউনিভার্সিটি জীবনের। পাশাপাশি হলে থাকতাম আমরা, শামসুজ্জাহ হলে। তো তারপর অনেক স্মৃতি বলতে গেলে 3-4 ঘন্টা, 50 স্মৃতিকে 2-1 ঘন্টা বলা যায়, বলবো না, আমি 2 মিনিট বলেই শেষ করছি। কিন্তু তারপর আমি তার ওখানে দাঁড়িয়ে থাকলাম, বুঝলাম যে অবস্থাটা বেশি ভালো মনে হচ্ছে না। তো আমি 307 নম্বর কেবিনে তার ভাবি ছিলেন, আমি তার কাছে গেলাম। ভাবিকে বললাম, ভাবি বললো ভালোই তো দেখে আসলাম একটু আগে। বললো এখন তো ভালো মনে হচ্ছে না। আমার কাছে প্রথম শুনলো যে অবস্থা ভালো নয়। যা কিছুক্ষণ ভাবির সাথে বাস কথাবার্তা বলে আমি চলে গেলাম। আমার একটা অনুষ্ঠান ছিল, যদিও যাওয়ার উচিত হয়নি, আমি গেছি। শিল্পকলা একটা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাকে যেতে হয়েছিল, আমি চলে গেলাম। এরপরে হঠাৎ করে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। বাসায় যে 11টার সময় ফিরে চার্জ দিয়েই দেখি ফেসবুক সয়লাভ হয়ে গেছে যে উনি নেই। তৎক্ষণাৎ বন্ধুত্বের যে গাঢ় বন্ধন ছিল তার সাথে মনে হলো আমার আগে চলে গেল। আমার হার্টবিট 50-এর নিচে নেমে গিয়েছিল, ছিল 72 থাকার কথা। তো তারপরে একটু উন্নতি হয়, আমি ব্যাংককে গেলাম। ব্যাংককে ডাক্তাররা বললো যে না, আপনার এই বয়সে আমরা পেসমেকার লাগাবো না। লাগাইনি, ভালো আছি তারপর থেকে। কিন্তু সে চলে গেল আগে। সে আমাকে দেখতে আসতে পারেনি, কারণ হচ্ছে সে হুইল চেয়ারে চলাফেরা করতো, আমি তাকে দেখতে যেতাম। তার ছোট্ট একটা ঘর আছে, খুব বেশি বড় না, চারদিকে বইয়ের আলমারি, অসংখ্য বই। মানে বইয়ের মধ্যে একটা চেয়ার আছে, যে সেটা দোলনা চেয়ার বলি আমরা, রকিং চেয়ার। সেই রকিং চেয়ারে বসে বসে সে আশ্চর্যের ব্যাপার বড় বড় উপন্যাস লিখেছে, 600-700 পৃষ্ঠার উপন্যাসও লিখেছে। কিন্তু সেই উপন্যাস
প্রকৃতপক্ষে ওই মোবাইলে লেখা সকলে আশ্চর্য হয়। আর কি বলবো, একটা বলার কথাই, রক্তপথের ব্যাকরণ বলে একটা বই লিখেছিলেন উনি। আমার কাছে আছে এখনো সেই বইটা। আমি জানি সালেম চৌধুরী প্রথম প্রকাশ করেছে। এটা একটা বিশাল ব্যাপ্তি, সেই থেকে দায়বদ্ধতা সালেম চৌধুরীরও ছিল, বন্ধু হিসেবে আমারও ছিল। আমরা দুজন মিলে এই আয়োজনটা সম্পৃক্ত হই এবং হাসান হাফিজ ভাই অগ্রজ কবি উনি আয়োজনের সমস্ত নীতি নির্ধারণ করেন এবং সে অনুযায়ী আমরা এখানে এসেছি। আমি শুধু মনে করি যে তার জন্য প্রার্থনা করার দিন। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তাকে দাফন করা হয়েছে তার নিজস্ব পারিবারিক গোরস্থানে। আমি তাদের বাড়ি গেছি, জমিদার বাড়ির মতো বাড়ি, 3 তলা বাড়ি, সে পুরোনো আমলের বাড়ি, তার দাদার তৈরি। সেখানে রাত্রি যাপন করেছে অনেকবার। তার জীবনের অনেক সময় আমার সাথে কেটে গেছে। আজকে আপনাদের সামনে আমি চোখের পানি ফেলছি শুধু এই জন্যই, তার বিখ্যাত কবিতা বাংলাদেশের এবং পৃথিবীর প্রায় 500 জন আবৃত্তি শিল্পী কবিতাটা আবৃত্তি করেছে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। এবং আমি শুনেছি প্রায় 50 লক্ষ মানুষ এই কবিতা শুনেছে ইউটিউবে বিভিন্ন আবৃত্তির কারণে। তো সেই কবিতাটি আমি যাকে এখন আবৃত্তির রাজপুত্র বলি, জাহান বশির আমার পাশে আছেন, ওনাকে বলেছে আবৃত্তি করতে। তাছাড়া রবি সরকারও কবিতাটা আবৃত্তি করবে। এই আয়োজনের অনেক শ্রম দিয়েছেন তিনি। আমি সকলের প্রতি যারা এসছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই যে এই বৃষ্টি জল উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন। হলটা ছোট, তারপরেও এখনই ভর্তি হয়ে গেছে। আমার মনে হয় সন্ধ্যার দিকে আমরা স্থান সংক্রান্ত করতে পারবো কিনা জানি না। তবুও ভাস্করের কথা মনে করে শুধু নয়, আল মুজাহিদি যিনি 1976 থেকে 82 সাল পর্যন্ত আমার 60টি কবিতা ছেড়েছেন ইত্তেফাকের সাহিত্য পাতায়। আরেকজনের কথা মনে করছে আবুল হাসান, উনি আমার অনেক কবিতা ছেড়েছেন। তারপরে অনিবার্য কারণে দীর্ঘদিন আমি লিখিনি। তারপরে যখন লেখা শুরু করলাম, এরপরে আমি ঢাকায় ফিরে আল মুজাহিদি ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। উনি আমার বুক কেটে নিলেন, তুমি সেই সোহেল? হ্যাঁ।